আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইরা ফেরদৌস। রাষ্ট্র সংস্কার নিয়ে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জানিয়ে আদিলুর রহমান বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন একই সূত্রে গাথা বলেও উল্লেখ করেন তিনি। এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা আদিলুর রহমান। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। এদিকে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের বিচার দাবিতে সবাইকে রাজপথে নামতে হবে, না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় ছাত্র নাগরিকের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে আদর্শিক বিভাজন থাকবে না বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি AFM আব্দুর রহমান বলেন, জুলাই আগস্ট বিপ্লবের লিখিত কোনো স্বীকৃতি না থাকায় ভারত থেকে বলা হচ্ছে ৫ তারিখ জঙ্গিরা রাস্তায় নেমেছিল। আওয়ামী লীগকে বিচারিক জায়গা নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানাচ্ছি। বিপ্লবে কোন লিগাল ডকুমেন্ট তৈরি হয়নি দেখে নতুন একটা ন্যারেটিভ চালু হয়েছে ভারত থেকে। বলা হচ্ছে ৫ তারিখে রাস্তায় সমস্ত জঙ্গিরা নেমেছিল, সেই জঙ্গিরাই এখন দেশ কবজা করে দেশ চালাচ্ছে। স্টারলিংকে বাংলাদেশে আনতে স্পেসএক্স টেসলা প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল আলোচনা করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। কম খরচে উচ্চগতি ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। এদিকে বাংলাদেশে ইপিজেড করতে চায় সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রী। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে, বাট এই বিষয়ে আমরা পরে আপনাদেরকে আরও ডেভেলপ করে যাবো। আমরা একটু কনফার্ম করতে পারি ওনার সাথে আলোচনা হয়েছে। ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশের সাথে ইপিজেড করতে চায়। এদিকে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। ডক্টর ইউনূস এমিরেটসে একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে। সফরকালীন তিনি দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।
টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমদ কান্দলভির অনুসারী বা সাদপন্থীদের ব্যবস্থাপনায় লাখো মানুষ একসঙ্গে জুমার নামাজ আদায় করতে জড়ো হতে শুরু করেছে ইজতেমার ময়দানে। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে, এজন্য লাখো মানুষ একসাথে জুমার নামাজ আদায় করবেন, রেখেছেন রোজাও। ইজতেমা উপলক্ষে আগে প্রস্তুত করা হয়েছিল পুরো মাঠ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছে মাঠে। সকালে ফজরের নামাজের পর শুরু হয় আমবয়ান, এরপর খিত্তায় খিত্তায় চলে তালিম। এবার এই ইজতেমাতেও বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছে। কিভাবে আমরা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত তরিকে আমরা চলতে পারি এই বিষয়ে জানা এবং আল্লাহ রাস্তায় বাইরে হওয়া কিভাবে বাইরে হতে পারি এই বিষয়ে এই জন্য আসা ইজতেমা। মূলত এই দিনে দাওয়াতের কাজ চলবে ইনশাআল্লাহ, কোনো বাধা বিঘ্ন হবে না ইনশাআল্লাহ। আমরা এই আমাদের কাম, এটা আমার মুসলমানের কাম। এটা আজকে জুম্মার দিনে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো, আমাদের মুক্তির জন্য দোয়া চাইবো, বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইবো। এই ইজতেমা মুসলমানের ইজতেমা, আর এই ইজতেমা হইছে সারা বিশ্বের ইজতেমা। এই ইজতেমায় সারা বিশ্ব থেকে লোক আসে। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, শেষ পর্বে ইজতেমায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন জানাবেন আমাদের। এই মাত্র কিন্তু জুমার নামাজ শেষ হলো এবং নামাজ শেষ করে এখনো মোনাজাত বাকি আছে। মুসল্লিরা মোনাজাতের প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে শবে বরাতের রাত, আপনি জানেন যে শবে বরাতের রাত উপলক্ষে কিন্তু মুসল্লিদের মধ্যে একটি আলাদা রকমের আগ্রহ, আলাদা রকমের উদ্দীপনা বিরাজ করছে এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ ধর্মীয় ভাব গাম্ভীর্য, একটি আবেগ কিন্তু কাজ করছে, যে তারা এই শবে বরাতের রাতটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করে অত্যন্ত গুরুত্ব দিয়ে এখানে তারা ইবাদত বন্দেগী করবেন। এবং এখানে আপনি দেখছেন যে তাবলিগের সাথী এবং মুরব্বীদের পাশাপাশি বাইরের থেকে যে সকল মুসল্লিরা এসেছিলেন নামাজের আদায়ের জন্য মূলত, এবং সেই একটি অংশ কিন্তু নামাজ শেষ করে চলে যাচ্ছেন। তো তারা আসলে মূলত এসেছেন যে দীর্ঘ বড় জামাতের সাথে নামাজ পড়লে পরে অতিরিক্ত সওয়াব হতে পারে বা দোয়া কবুলের একটি মোক্ষম সুযোগ থাকে, সেই আলোকেই আসলে অনেক বাইরের মুসল্লিরাও কিন্তু এই জুমার নামাজের জামাতে, তাবলিগের এই জামাতে যোগ দেন এবং তারা নামাজ আদায় করেন। এবং আপনারা দেখছেন যে সবাই কিন্তু নামাজ শেষ করে বেরিয়ে যাচ্ছেন এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন সেটা হলো যে আসলে তাবলিগের যে দিনী মেহনত রয়েছে, সেই মেহনতের যে প্রশিক্ষণটা এই ইজতেমাতে চলে, সেই মেহনতের প্রশিক্ষণটা তারা যথাযথভাবে আদায় করবেন এবং পাশাপাশি সেই দিনী মেহনতের জন্য আবার তারা ময়দানে নেমে যাবেন, এমনটি কিন্তু তারা বিভিন্ন জন বলেছেন। তো আমরা একটু যদি তো সব মিলিয়ে আসলে মোনাজাতে কিছুক্ষণের মধ্যে মোনাজাত শুরু হবে এবং মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ কামনা করে কিন্তু মোনাজাত করা হবে, পাশাপাশি দিনের মেহনতের জন্যই করা হবে। তো সব মিলিয়ে তাবলিগের এই ইজতেমাটি এখন পর্যন্ত সুষ্ঠু স্বাভাবিকভাবে চলছে এবং কিছুক্ষণ আগে যে কমিশনার কথা বলেছেন, তিনিও কিন্তু বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তা গতবারের তুলনায় আরও অনেক বেশি এবং তাৎপর্যপূর্ণ। নীরা। অরণ্য, আপনাকে ধন্যবাদ। 2 সপ্তাহ পরই শুরু হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান। সেই হিসেবে হিজরি শাবান মাসের আজকের রজনীকে বলা হয় লাইলাতুন নিসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী। উপমহাদেশে এটি লাইলাতুল বরাত বা শবে বরাত নামে পরিচিত। নামাজ ও রোজা সহ নফল ইবাদতের মাধ্যমে এই রাতটি অতিবাহিত করে মুসলমানরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসছে হিজরি শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের বাইরে এ মাসেই বেশি নফল ইবাদত করতেন। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত লাইলাতুন নিসফে শাবান বা শাবান মাসের মধ্য রজনী। এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন বলে অনেকের বিশ্বাস। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান এই রাতে নফল ইবাদতের পাশাপাশি তাদের মৃত স্বজনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। লাইলাতুল বারাত বা শবে বরাত নামে কোনো হাদিসের মধ্যে কোনো শব্দ নেই। তো লাইলাতুন নিসফে মিন শাবান ফজিলতপূর্ণ রাত্রি,
নির্ধারিত কোনো আবাদত নাই, কিন্তু নির্ধারিত কোনো আবাদত না থাকলেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করা, গুনাহ মাফ চাওয়া এবং বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা রমজানের যে বিশাল আয়োজন আমাদেরকে দিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই সেই আয়োজনে আমরা শামিল হতে যাচ্ছি। এর প্রস্তুতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রেখে নিজেকে তৈরি করেছেন। ফাইনাল ম্যাচের আগে যেরকম আমরা ওয়ার্ম আপ ম্যাচ খেলাই, প্রস্তুতি নিতে হবে মাহে রমজানকে যথাযথভাবে পালন করার জন্য। শবে বরাত বা ভাগ্য রজনী নামে এই রাতটি ব্যাপকভাবে প্রচলিত থাকলেও ইসলামী চিন্তাবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনীকে লাইলাতুল কদর বলা বা ভাগ্য রজনী বলা কিংবা বারাআতের রাত্রি বলা, এই ব্যাপারগুলো কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। কিন্তু অনেকে বলছে না, রোজাও রাখা যাবে না, নামাজও পড়া যাবে না, এরাও বাড়াবাড়ি করতেছে। আর যারা এই রাত্রিটাকে ভাগ্য রজনী বানিয়ে ফেলেছে তারাও বাড়াবাড়ি করতেছে। এই রাত্রিতে ফানুস উড়ানো এবং বাজি করা, এরকম বহু রকমের ফটকা ফুটানো, এইসব কাজ থেকে বিরত থাকে। তাদের মতে শাবান মাস জুড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন। এই রাত্রিতে নামাজ পড়বে, দোয়া ইস্তেগফার করবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে সারা বছর নামাজ পড়ি নাই কোনো রাতে, শুধু এই রাত্রিতেই নামাজ পড়তে যদি যাই, সারা বছর দান খয়রাত করি না, শুধু এই রাত্রিতেই যদি দান খয়রাত করতে যাই, তাহলে এটা সুন্নাহ সম্মত হবে না। শুধু শবে বরাতের রাতে নফল ইবাদত না করে বছরের প্রতিটি দিন ফরজ ইবাদত পালনে গুরুত্ব দেওয়ার আহ্বান ইসলামী চিন্তাবিদদের। নাজিব ফারাইজি, RTV, ঢাকা। এবার রমজানের আগেই কমলো ছোলা সহ সব ধরনের ডালের দাম। কয়েকদিনের ব্যবধানে 20 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। অন্যান্য ডাল বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকার মধ্যে। বাজারে এখনও সংকট কাটেনি সয়াবিন তেলের। বিক্রেতাদের দাবি, চাহিদার সামান্য তেল দিচ্ছে কোম্পানিগুলো। 20 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। দাম বেড়েছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। ইসলাম ধর্মের মহান শিক্ষা ও আত্মশুদ্ধির মাস রমজান শুরু 2 সপ্তাহ আগেই কমল ডাল ও ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে পণ্যগুলোর দাম কমেছে গড়ে 20 টাকা। ছোলা বুট ছিল 125-30 টাকা, এখন 110 টাকা। যে খেসারি ডাল ছিল 120 টাকা, এখন 110 টাকা। যে মটর ডাল ছিল 90 টাকা, এখন 70 টাকা। এলসি ভালো হয়েছে, ছোলা খেসারি ডাবলি প্রচুর আসছে। তবে শবে বরাতের একদিন আগে কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির। গরুর মাংসের দামও ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে ছিল 750 টাকা, এখন বর্তমানে 780 টাকা। এই টাইম থেকে ধরে কুরবানি পর্যন্ত মালিক কেজি থাকবে। গত সপ্তাহে বেশি 90 টাকা, আজকে 2-3 দিন 200 টাকা চলে। আর সোনালী হলো আপনার 300 টাকা, আর হাইব্রিড হলো 270-80 টাকা। বাজার থেকে এখনো প্রায় উধাও সয়াবিন তেল। বিক্রেতারা বলছেন চাহিদার খুব সামান্য এই তেল পাচ্ছেন তারা। 5 লিটার তেল তো ঠিক মতো পাইতেছি না। 5 লিটার দরকার, 10 কার্টন পাই 1 কার্টন, তাও মানে খুব কষ্টকর। যেহেতু চাহিদা অনুযায়ী 20% পাই না। গায়ের আট আছে 852 টাকা, আমাদের 850 টাকা তেল কিনে আনতে হয়। আকার ও মান ভেদে কেজিতে গড়ে 100 টাকা কমেছে দেশি মাছের দাম। তবে নিম্ন ও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ইলিশ মাছ 1 কেজি 200-300 গ্রাম, ওগুলা কেজি হলো 2500 টাকা কেজি। বোয়াল মাছ গত সপ্তাহ ছিল 1000, এই সপ্তাহ 900। আইর মাছ হলো 1000 ছিল, এখন 900। আপনার কই মাছ বেশি গত সপ্তাহে 1200 টাকা কেজি, এই সপ্তাহে 1000 টাকা কেজি। বছরের সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। তবে অন্যান্য সবজির দাম বেশ চড়া। সিম এখন 20-30 টাকা কেজি, টমেটো 30 থেকে 35 টাকা কেজি, গাজর 30-35। দাম বাড়ছে। ভেন্ডিটা নতুন আসতে আছে, ওটা 100 থেকে 120 টাকা কেজি। পটল ওটা না বললেই নাই, 200 টাকা কেজি পাইকারি। করলা লাম্বাটা 100 থেকে 120 টাকা কেজি। এদিকে কেজিতে 5 টাকা বেড়েছে আলু ও পেঁয়াজের দর। আগে যে পেঁয়াজ ছিল 45 টাকা, ওইটা এখন 50 টাকা বিক্রি করতেছি। 5 টাকা কেজিতে বাড়ছে। আলুতে বাড়ছে 5 টাকা। আদার দামও বাড়ছে, কেজিতে 10 টাকা ছিল 90 টাকা, এখন 100 টাকা পাইকারি। আমরা 110 টাকা 120 টাকা বিক্রি করি। সেলিম মালিক, RTV, ঢাকা। কারো কথায় প্রভাবিত হয়ে নির্বাচন নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল সিন্ডিকেট করে বাজার অস্থির করে রেখেছে বলেও অভিযোগ তার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থে কেউ যাতে আওয়ামী লীগের লোকজনকে সদস্য না করে সেদিকে তীক্ষ্ণ নজর রাখার আহ্বান তার। আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে
নতুন করে সহযোগিতা করবেন, তাদের কোনো সমাধান আমাদের সংরক্ষণ করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নির্বাচন চাইলেও হীন স্বার্থে একটি দল নির্বাচন বিলম্বিত করতে সরকারকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীদেরকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। সরকার বাজার সিন্ডিকেট দমন করতে পারছে না অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ডেভিল খুঁজে বেড়াচ্ছে, অথচ তাদের হাতের কাছেই রয়েছে প্রকৃত ডেভিল। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। ডেভিল খুঁজেন ভালো, কিন্তু হাতের সামনে কি ডেভিলগুলো রয়ে গেছে, তাদেরই করছেন না কেন? ফেসিবাদ পতনে কোনো বিদেশি শক্তি নয়, দেশের মানুষের আত্মত্যাগী শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ওই বৃহৎ শক্তিগুলো সহযোগিতা চাই। চট্টগ্রাম দক্ষিণ ও বান্দরবান জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। দলকে শক্তিশালী করব। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ঋতুর দোলায় চড়ে এলো ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ফাগুনের রঙিন পরশ আর সাদা মেঘের পালে এলোমেলো হাওয়া জানান দিচ্ছে ঋতুরাজের আগমনী। বসন্তের সাথে ভাব জমিয়ে হাতে হাত রেখে পালিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বসন্ত বরণের বর্ণিল আয়োজন ঘুরে এসে জানাচ্ছেন শাকিলা করিম। ক্যামেরায় ছিলেন শফিকুল আলম। ভোরের এই আলো মুগ্ধতা ছড়িয়ে স্বর্গীয় সৌন্দর্যে জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায়। ইট, কাঠ আর কংক্রিটের শহুরে জীবনে বসন্ত বলতে এর চেয়ে বেশি প্রকৃতির ছোঁয়া মেলা কষ্টসাধ্য বটে। দিনটিতে যান্ত্রিক রাজধানীবাসীকে ফাগুনের ছোঁয়া দিতে প্রতি বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এই আয়োজন। সকাল থেকেই বকুলতলায় হাজির ছেলে বুড়ো থেকে সব বয়সী মানুষ। এখানে না আসলে মনে হয় না বসন্ত পালন করা হইতাছে। থাকি বিদেশে, তো এটা আমার খুবই ভালো লাগছে অনুষ্ঠানটা। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাল্গুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ তরুণী সহ সকলে। এই সময়টা মানে শীতের তীব্রতা কাটানোর পরে যে সুন্দর একটা পরিবেশ হয়, এটা উদযাপন করাটা আসলে খুবই দারুণ। আর যেহেতু আজকে শুক্রবার, প্রত্যেকবার আসা হয় না যেহেতু শুক্রবার থাকে না, তো এবার যেহেতু শুক্রবার পড়েছে আমি আগের থেকেই চিন্তা করে রেখেছিলাম যে আসবই। ফাগুনের রঙে এবারও আবির মেখে দিল বিশ্ব ভালোবাসা দিবস। দুই উপলক্ষ মিলে উৎসবপ্রিয় বাঙালির কাছে আরো রঙিন এই দিনটি। পয়লা ফাল্গুন হলো ভালোবাসারই একটা রূপ, তো কাজে আমার মনে হয় দুইটা মিলেমিশে একাকার, দুটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। বাঙালিরা সুযোগ সন্ধানী, যখন বসন্ত আর ভালোবাসা একসাথে পাই তখন তো দুইটাই উদযাপন করতে হয়। একজন আরেকজনের প্রতি রেসপেক্ট থেকে যে ভালোবাসাটা আসে সেটাই হচ্ছে মূলত আসল ভালোবাসা। মনোমালিন্য থাকতে পারে কিন্তু সেটা ক্ষণস্থায়ী হতে হবে। আমাদের 25 বছর দাম্পত্য জীবনে আমাদের এই ভালোবাসাই আমাদেরকে ঘিরে রেখেছে। আরেকজন অপরের পরিপূরক, এটাই ভালোবাসা। বিদায় নিয়েছে শীতের রুক্ষতা, প্রকৃতিতে লেগেছে বসন্তের রং। আজ বিশ্ব ভালোবাসা দিবসও। বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত এই দুয়ে মিলে প্রকৃতি এবং মানব হৃদয় দুটি যেন রাঙিয়ে তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শাকিলা করিম, আরটিভি। ফাগুনের ভালোবাসায় প্রাণোচ্ছ্বাসে ভরে উঠেছে বইমেলা প্রাঙ্গণ। রং বেরঙের পোশাক আর ফুলের ব্যান্ডে শোভিত হয়ে মেলাকে রাঙিয়ে তুলেছে পাঠক দর্শনার্থীরা। বেলা 11টা থেকে মেলা শুরু হয় শিশু প্রহর দিয়ে। অন্যান্য দিনের তুলনায় পাঠকদের সরব উপস্থিতি আশান্বিত করেছে লেখক প্রকাশকদের।
বিশ্ব ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন ঘিরে উৎসবে রূপ নিয়েছে আজকের অমর একুশে বইমেলা। দর্শনার্থীরা পছন্দের বই কিনতে ভিড় জমিয়েছে স্টলে স্টলে। এছাড়া পবিত্র শবে বরাতের কারণে মেলা রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা ৭:৩০টায় শেষ হবে। দর্শক, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, অনেকগুলো উপলক্ষ পেয়েছি আমরা একদিনে, তো নিশ্চয়ই উৎসবের রূপ নিয়েছে বইমেলা। কেমন দেখছেন প্রাণের উচ্ছ্বাস, জানাবেন আমাদের। প্রাণের টানেই ছুটে আসে এই বইমেলায়। আর আজকে উপলক্ষ পেয়েছে ভালোবাসা দিবস এবং ফাল্গুন, সেই উৎসবের রঙে ভরপুর বইমেলা প্রাঙ্গণ। আমরা দেখতেই পাচ্ছি তাদের পোশাক পরিচ্ছদে যেমন ভালোবাসার রং, তেমনি ফাল্গুনের রঙও ছড়িয়ে পড়েছে। আর বইমেলায় এসে সবাই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে। বইমেলার সকালটা শুরু হয়েছিল শিশুদের শিশু চত্বরের আয়োজন দিয়ে। তারা পাপেট শো দেখে অনেক আনন্দ করেছে। শিশুরা আমাদেরকে জানিয়েছে তারা তাদের পছন্দের বই কিনেছে, বাবা মার হাত ধরে ঘুরে ঘুরে তারা কিনতে পেরে আনন্দিত। আর আপনি জানেন বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য ইতিহাস ধারণ করে এই বইমেলা, সেই কারণে কিন্তু বাঙালি প্রাণের টানেই ছুটে আসে বইমেলা প্রাঙ্গণে। আর এই ইটকাঠের শহরে একটু উপলক্ষ খোঁজে বাঙালি আনন্দ উৎসবে মেতে ওঠার। সেই কারণে কিন্তু আজ যেহেতু দুটো উপলক্ষ, সেই সাথে ছুটির দিন, সবাই কিন্তু ছুটে আসছে। সবার সময় হয় না এক বইমেলায় আসার অন্যান্য দিনে, কর্মব্যস্ত দিনে। তো সেই জায়গা থেকে আজকে শুক্রবার হওয়ায় সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে ছুটে আসছে, বন্ধু বান্ধব নিয়ে আসছে। আর ফাল্গুন হওয়ায় সবার সাজ পোশাকেও আমরা সেই আনন্দই দেখতে পাচ্ছি। এবং আসলে জ্ঞান আর আনন্দ উৎসবে মেতে ওঠার দিন আজ। তো বইমেলায়ও আমরা সেটিই দেখতে পাচ্ছি। আর আজ আসলে নতুন পুরনো যেমন লেখকদের মিলন মেলা, তেমনি লেখক পাঠক সবার মিলন মেলায় পরিণত হয়েছে এই প্রাণের উৎসব, প্রাণের বইমেলা। আর বিভিন্ন ধরনের বিজ্ঞানধর্মী, গবেষণাধর্মী, ইতিহাস, ঐতিহ্য সহ বিভিন্ন ধরনের বিভিন্ন লেখার বই কিন্তু বেরিয়েছে। এবার নতুন নতুন লেখকের বই বেরিয়েছে যেমন, তেমনি পুরনো লেখকদের বইও কিন্তু স্থান পেয়েছে এই বই মেলায়। তো সেই কারণে কিন্তু একসাথে এত বইয়ের সংগ্রহ, এত বইয়ের সমারোহ দেখে লেখক পাঠক সবাই খুশি। তো এখন নামাজের কারণে কিছুটা মানুষ কম, আমরা সমাগম কম দেখতে পেয়েছি। হয়তো বা আরও কিছুক্ষণ পরে মানুষের সমাগম আরও বৃদ্ধি পাবে এমনটি মনে হচ্ছে। তো নীরা, বইমেলা প্রাঙ্গণ থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। খেলার খবর, ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল 7:15টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মিরাজ মুশফিকরা। ভ্রমণ ক্লান্তি দূর করতে এদিন বিশ্রাম নেবেন টাইগাররা। কাল থেকে শুরু অনুশীলন। দুবাই থেকে SM সাফায়াতের তথ্যচিত্রে রাফি আমিনের রিপোর্ট। আর মাত্র দিন কয়েক পরেই পর্দা উঠবে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির। আসরে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাত 1টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। সারা রাত ভ্রমণের পর বাংলাদেশ সময় সকাল 7:15টার দিকে দুবাইয়ে পা রাখেন ক্রিকেটাররা। তবে দুবাই বিমানবন্দরে টাইগারদের বরণে চোখে পড়েনি কোনো আয়োজন, এমনকি ছিল না বাড়তি প্রোটোকল। শুধু তাই নয়, সৌম্য মিরাজদের টিম বাস ধরতে সাধারণ যাত্রীদের মতোই হাঁটতে হয়েছে লম্বা পথ। অবশ্য এতে খুব একটা বিরক্তি ভাব দেখা মেলেনি শান্ত সৌম্যদের চেহারায়। হাসি মুখেই মিটিয়েছেন ভক্তদের সেলফি আবদার। সবশেষ টিম বাসে উঠে হোটেলের পথ ধরেন মিরাজরা। ভ্রমণ ক্লান্তি দূর করতে এদিন বিশ্রাম নিবে দল। কাল থেকে শুরু হবে অনুশীলন। 20 ফেব্রুয়ারি ভারত ম্যাচের মধ্য দিয়ে শিরোপা মিশনে নামবে মিরাজ মুশফিকরা। পরের ম্যাচ রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 24 তারিখ। একই ভেন্যুতে 27 তারিখ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। রাফি আমিন, RTV। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।